দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গবেষণা সংস্থা পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হক। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা প্রতিবেদনে যেমন দেখছিলাম, আসছে সামনে বাজেট এবং সবকিছু মিলিয়ে আসলে অর্থনৈতিক যে টানাপোড়েন বা সবকিছু মিলিয়ে আসলে অর্থনৈতিক যে স্থিতিশীলতা অর্জন আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য এই সামনে যে আসছে বাজেট, সেখানে আসলে সরকারের পলিসি কিংবা নীতিগত যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, কি ধরনের সিদ্ধান্ত নিলে আসলে কি ধরনের পদক্ষেপ নিলে জিনিসটি আমাদের জন্য সুবিধার হবে। সামনে অর্থ বছরের জন্য 2026-27 অর্থ বছরের জন্য যে বাজেট আসতেছে, এই বাজেট কিন্তু বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাজেটকে। প্রথম চ্যালেঞ্জ কি বাজেটের? আমরা ব্যয়ের খাত বাড়াচ্ছি, ব্যয়ের আওতা বাড়াচ্ছি দিনে দিনে, কিন্তু আমাদের আয়ের খাত এবং আয়ের আওতা আমরা কিভাবে বাড়াবো, একটা বড় চ্যালেঞ্জ। রাজস্ব আয় আপনাকে বৃদ্ধি করার জন্য, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য একটা অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। এই আপনার যে হারে আপনার ঋণ বাড়ছে, সে হারে কিন্তু আপনার কর জিডিপি অনুপাত সে হারে বাড়ছে না, সে হারে আপনার রপ্তানি আয় বাড়ছে না। সুতরাং সামনের দিনে কিন্তু ঋণ পরিশোধের যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। কারণ রপ্তানি আয় এবং রাজস্ব আয় যদি আপনার না বাড়ে, তাহলে তো আপনার ঋণ পরিশোধে সক্ষমতা সরকার হারাবেই। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সাধারণ মানুষের জীবন মানটা ঠিক রাখা। কারণ অর্থনৈতিক যে পরিস্থিতি চলমান রয়েছে, বৈশ্বিক যে অর্থনৈতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এটাকে কেন্দ্র করে আপনার বাংলাদেশের অর্থনীতিতে নানাভাবে প্রভাব পড়েছে। সব থেকে বেশি প্রভাব পড়েছে হচ্ছে মূল্যস্ফীতির, এতে সাধারণ মানুষের জীবনে। এখন মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, মূল্যস্ফীতি যদি বাড়তেই থাকে, তাহলে একটা মানুষ, একটা নিম্ন আয়ের মানুষ, সে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়, শিক্ষা সেবা থেকে বঞ্চিত হয়, সে বিনোদন সেবা থেকে বঞ্চিত হয়, সে অপুষ্টিতে ভোগে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এখন 6 কোটি মানুষ দরিদ্র আছে, সামনের দিনে আরো হয়তো 1-2 কোটি মানুষ দরিদ্র হবে। প্রথম যে চ্যালেঞ্জের কথা আপনি বলছিলেন, কর জিডিপির অনুপাত বাড়ানো এবং ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা, তো সবকিছু মিলিয়ে এই যে আমাদের রাজস্ব আয়টা বাড়ানো, এই লক্ষ্যে আসলে সরকারের পদক্ষেপগুলো কেমন হতে পারে? সরকারের পদক্ষেপগুলো, প্রথম পদক্ষেপ হওয়া উচিত যে করের জাল বাড়ানো। যারা ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু বছরের পর বছর, দশকের পর দশক তারা ট্যাক্স দিচ্ছে, আর যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। এই সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে। বাংলাদেশে আরেকটা সংস্কৃতি গড়ে উঠেছে দশকের পর দশক, সেটা হচ্ছে কর অব্যাহতি দেয়া। এই কর অব্যাহতি সংস্কৃতিটা বাংলাদেশে কিন্তু গড়ে উঠেছে এবং এই সংস্কৃতি থেকে কোনো সরকার রেহাই পাচ্ছে না, নানামুখী চাপের কারণে। আরেকটা হচ্ছে কর ফাঁকি রোধ করতে হবে। বাংলাদেশে কর ফাঁকি, ভ্যাট ফাঁকি অনেক আছে, সুতরাং তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে আইনের আওতা আনতে হবে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের কর বাড়ানোর জন্য আপনাকে ডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভরশীল হতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে না। আমদানি শুল্ক বাড়াই দিলাম, আমি ভ্যাট বাড়াই দিলাম না, এটা কিন্তু টেকসই কর ব্যবস্থা সম্ভব না। আপনাকে একটা টেকসই কর ব্যবস্থা আনার জন্য, টেকসই কর আহরণ করার জন্য আপনাকে ডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভরশীল হতে হবে। না হলে আপনার যে আজকে 65% আপনার কর রাজস্ব আসে আপনার ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, এই থেকে বের হয়েছে, আপনাদের 50-50 করতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে কর রাজস্ব বাড়ানোর জন্য সরকার যে পদক্ষেপগুলো ইতিমধ্যে গ্রহণ করেছে, এটাই ইতিবাচক পদক্ষেপ। এবং সব থেকে বড় কথা যে যারা কর জালের বাইরে আছে তাদেরকে একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করে, এই যে করমুক্ত আয়সীমা এটি বৃদ্ধির যে পদক্ষেপ, সেটি আসলে কেমন প্রভাব ফেলতে পারে? দেখেন, করমুক্ত আয়সীমা যে বৃদ্ধির যে একটা বিষয় আছে, এটা এখন তো আসলে মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এখন দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে, এখন যে হারে মূল্যস্ফীতি বাড়ছে সে হারে কিন্তু আপনার মজুরি হার বাড়ছে না, তাই না? মূল্যস্ফীতি 9%, মজুরি হার 8.5%। সুতরাং আপনার এই যে কর সীমা যে বাড়ানো, এটা একটা রিলিফ দিয়া, জনগণকে রিলিফ দিয়া। আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাধারণ মানুষকে রিলিফ দেওয়া, মধ্য আয় মানুষদেরকে রিলিফ দেওয়া হচ্ছে যে কর সীমা যদি বাড়ানো যায়, তাহলে এটা আপনার এই মুহূর্তে অর্থনৈতিক বাস্তবতায় এই মুহূর্তে সরকার সিদ্ধান্ত ঠিক আছে। আমার কাছে করজাল বাড়ানোর যে পদক্ষেপ বা যে কথা বলা হচ্ছে, করজাল বাড়ানোর যে সাজেশন দেওয়া হচ্ছে আসলে অর্থনীতিবিদদের কাছ থেকে, সেটি করতে আসলে সরকারের কি কি পদক্ষেপ সামনে নেওয়া উচিত? দেখেন, আপনার কর সংস্কার, আপনার জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার করার জন্য সরকার রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগকে আলাদা করে
যেটা আইন করার দরকার ছিল, সরকার প্রথমে এই আইনটা করে না। এটা আমি মনে করব সরকারের একটা অন্যতম একটা ভুল সিদ্ধান্ত। কারণ সরকারের যে আপনার রাজনৈতিক অঙ্গীকার বলেন, নির্বাচন ইশতেহার বলেন, সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য, নির্বাচন ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করার জন্য আপনাকে তো রাজস্ব আহরণ বাড়াতে হবে। কারণ আপনার বৈদেশিক উৎস থেকে যে আপনি ঋণ নেবেন, সেই ঋণের সুদের হারও তো এখন বেড়ে যাচ্ছে। জাপানের ঋণের সুদের হার বেড়ে গেছে। সুতরাং এখন যে ফিস রেটিংস আছে, আপনার ঋণ মান নির্ধারণ করে যে ফিস রেটিংস ইউএস বেস, তারা তো বলেছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা নেগেটিভ পূর্বাভাস তারা দিয়ে দিছে। এর মাঝে আপনাকে আরেকটু কথা বলে রাখতে চাই, আপনি কর ফাঁকি, কর অব্যাহতি এই সমস্ত বিষয় তুলে আনলেন এবং সেখানে আপনি নানামুখী চাপের কথা বললেন। তো এই চাপ আসলে সামাল দেওয়া সরকারের পক্ষে কতখানি সম্ভব বলে আপনি দেখছেন? এটা দেখেন যে এখন যে সরকার যদি আপনার কর রাজস্ব আহরণ বাড়াতে না পারে, তাহলে সরকার যে লক্ষ্য রয়েছে, সরকার যে নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করেছে, কোনো অঙ্গীকার কিন্তু বাস্তবায়ন হওয়া সম্ভব না। কারণ 41 লাখ ফ্যামিলিকে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটা 2026 সাথে 70 বছরে। তো সেখানে একটা ব্যয় আছে। আবার আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হচ্ছে, ভাতার পরিমাণে বাড়ানো হচ্ছে। তাহলে আমরা অনেক আনএক্সপেক্টেড কিন্তু আমরা ব্যয় আমরা নির্ধারণ করে ফেলেছি কৌশলের ভিতরে, কর্মকৌশলের ভিতরে। সুতরাং আমার জনগণের আস্থা অর্জন করার জন্য, আপনার জনগণের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণ করার জন্য রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই। না হলে সরকার কোনোভাবেই আপনার কোনো দিকে সফল হতে পারবে না। তার কারণ হচ্ছে যে দেখেন, এবং সরকারের আরেকটা বড় চ্যালেঞ্জ এই বাজেটে, সেটা হচ্ছে যে আপনার বাজেটের যে ঘাটতি বাজেট পূরণ করবে কোথা থেকে? ঠিক অভ্যন্তরীণ উৎস থেকে না বৈদেশিক উৎস থেকে? অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে যেভাবে ঋণ নিচ্ছে, সেখানে তো কর্মসংস্থান হচ্ছে না। সেখানে তো আপনার দেশীয় যারা বিজনেসম্যান, তাদের তো ব্যাংক ঋণ প্রোভাইড করছে না। এখন ব্যাংকও সরকারকে ঋণ দিতে চাচ্ছে, কারণ এটা তো খেলাপি হবে না। ধরেন আমার কাছে মনে হচ্ছে যে বাজেট ব্যবস্থাপনায় আপনাকে স্বচ্ছতা রাখতে হবে। বাংলাদেশের বাজেট ট্রান্সপারেন্সি স্কোর অনেক কম। এই বাজেট ট্রান্সপারেন্সি, বাজেট স্বচ্ছতা আনতে হবে, বাজেট বাস্তবায়নের হার বাড়াতে হবে, এবং এটার সাথে সাথে বাজেটের মাধ্যম দিয়ে যে আপনার এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিগুলো হাতে নেওয়া হবে, সেটা খুব অ্যানালাইসিস করে, খুব গবেষণা করে এই প্রকল্পগুলো হাতে নিতে হবে, যে প্রকল্পগুলো থেকে যেন এক্সপেক্টেড রিটার্ন আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, গবেষণা সংস্থা পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন।